আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, ঠিক আছে, আবার সবাই চলে এসেছি আমরা। তাহলে সবাই আবার একটু চলে আসুক, আমরা 1 মিনিট একটু ওয়েট করি। 1 মিনিটের মধ্যে সবাই একটু চলে আসুক, তারপর আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? 1 মিনিট একটু ওয়েট করছি, সবাই একটু চলে আসুক, তারপরে আমরা আবার ক্লাস শুরু করে দিব। আচ্ছা, তাহলে আপনারা আসেন। আচ্ছা, আমরা আলোচনা করেছি, এখন আমাদের বাকি আছে হচ্ছে মধ্যবদল বিশেষ করেছি, আমাদের বাকি আছে অলুক, নয় এবং সংখ্যাবাচক বহুব্রী, এটা শেষ করব। তারপর নিত্য, তারপর সমাস শেষ। এরপরে খালি প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন তত আপনার ঝামেলা লাগবে, যত ঝামেলা লাগবে তত সলিউশন আছে, যত সলিউশন আছে তত আপনার সমাজ সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। কিন্তু যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনার সমস্যার সমাধানও হবে না, আপনার সমস্যা নতুন করে তৈরিও হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে যে আপনার নতুন নতুন সমস্যা বের হচ্ছে, কারণ আপনি প্র্যাকটিস করেন নাই। এটা হচ্ছে কাহিনী, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই চলে আসেন। ইন দ্য মিনটাইম আমি একটু রেডি করে ফেলি। আচ্ছা, আমাদের আজকের এখনকার আলোচনা কি? অলুক নয় এবং অলুক সমাস, নয় সমাস, এই দুইটা, আর হচ্ছে সংখ্যাবাচক সমাস। আচ্ছা, তো প্রথমেই আমরা আলোচনা করবো যেটা নিয়ে, সেটা হচ্ছে অলুক সমাস। অলুক, আচ্ছা, অলুক সমাস। এখন অলুক সমাস জিনিসটা কি, আমি আপনাদেরকে একটু সিম্পলি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে অলুক সমাস জিনিসটা কি। দেখেন, অলুক সমাসের ব্যাপারটা হচ্ছে, ধরে নেন এটা একটা বিশাল ব্যাস বাক্য। এই যে এটা একটা বিশাল কি বলেন ব্যাস বাক্য, এবং এই ব্যাস বাক্য থেকে যে এই ব্যাস বাক্য থেকে যে এই ব্যাস বাক্য থেকে ওকে যে সমস্ত পদটা হয়েছে, এই ব্যাস বাক্য থেকে যে সমস্ত পদটা হয়েছে, সেই সমস্ত পদটা হচ্ছে এইটা। এই ব্যাস বাক্য থেকে যে সমস্ত পদটা হয়েছে, সেই সমস্ত পদটা হচ্ছে এইটা, অর্থাৎ এটা হচ্ছে একটা ব্যাস বাক্য। এবং ব্যাস বাক্য থেকে ছোট্ট যে শব্দটা হয় সেটাকে আমরা বলি সমস্ত পদ, সেটা হচ্ছে এটা। এখন ব্যাপারটা হচ্ছে অলুক জিনিসটা কি? অলুক হচ্ছে, ধরেন ব্যাস বাক্যের মধ্যে কোনো একটা বিভক্তি আছে, সাপোজ ধরেন বিভক্তিটা হচ্ছে কে, অথবা রে, অথবা র, অথবা এ, অথবা অন্তস্থীয় বা তে, হোয়াটএভার এটসেট্রা এটসেট্রা, যে কোনো বিভক্তি থাকতে পারে। এবং এই বিভক্তিটা যদি সমস্ত পদে লোপ না পায়, অর্থাৎ যদি ব্যাপারটা এরকম হয়, কে, দেন রে, দেন অন্তস্থীয়, দেন তে, দেন এ, এগুলা যদি এখানে বজায় থাকে, ঠিক আছে, অর্থাৎ ব্যাস বাক্যের বিভক্তির সমস্ত পদে যদি লোপ না পায়। আবার বলছি, ব্যাস বাক্যের বিভক্তি, শুনেন, এই অলুক মানে কি? অ লুক, লুক মানে লোপ, লুক মানে কি? লুক মানে হচ্ছে লোপ। তাহলে অলোপ, অর্থাৎ লোপ পাবে না। কোথার থেকে? ব্যাস বাক্য থেকে। ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পাবে না, ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ না পেয়ে যে সমাসটা হয় তাকে বলা অলুক সমাস। এখন কথা হচ্ছে, আমার পরীক্ষার হলে তো ব্যাস বাক্য দেয়া থাকে না, পরীক্ষার হলে তো শুধু এইটুক দেয়া থাকবে। তাহলে তাহলে আমি কিভাবে বুঝবো যে ভাই আমার বিভক্তি লোপ পাইছে কি পায় নাই, আমার ব্যাস বাক্যের মধ্যে বিভক্তি ছিল কি ছিল না? এই কারণে আমরা এই কথাটাকে একটু ঘুরায় পড়বো। মনে করেন বইয়ের ভাষা এটা, আমরা এটাই পড়বো, কিন্তু কথাটা ঘুরায় পড়বো। আচ্ছা, ঘুরায় কিভাবে পড়বো? এখানে বলা আছে অলুক মানে লোপ পাবে না। এখন লোপ পাবে না কোথা থেকে? ব্যাস বাক্য থেকে লোপ পাবে না, কিন্তু সমস্ত পদে কি থাকে? যুক্ত থাকে। তো এই জন্য আমরা অলুকটা এভাবে পড়বো যে বিভক্তি যুক্ত যে কোনো সমাস, অর্থাৎ পরীক্ষার হলে যেটা দেওয়া থাকবে সমস্ত পদের উপর বেস করে, যে বিভক্তি যুক্ত বিভক্তি যুক্ত বিভক্তি যুক্ত যে কোনো সমস্ত পদ, বিভক্তি যুক্ত যে কোনো সমস্ত পদ, বিভক্তি যুক্ত যে কোনো সমস্ত পদ, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে অলুক সমাস। বিভক্তি যুক্ত যে কোনো সমস্ত পদ, এটা হচ্ছে অলুক সমাস। এখন প্রশ্ন হচ্ছে, ভাই বিভক্তি যুক্ত থাকলে সেটা অলুক হবে, এটা তো বুঝলাম, কিন্তু অলুকের তো তিনটা ধাপ আছে, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। তিনটার মধ্যে কোনটা বেস্ট আনসার? এইবার আসেন, এই তিনটার মধ্যে বেস্ট আনসার কোনটা সেটা একটু দেখাই। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ নাকি অলুক বহুব্রীহি, এটার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেখেন। এইটা ধরেন আমি আপনাকে বললাম হচ্ছে এটা হচ্ছে ধরেন বললাম ছক, ওকে ফাইন, এটা হচ্ছে ছক দিলাম। এখন এখান থেকে ধরেন আমি ওকে টার্নওভার, ওকে, and another one is ওকে, এখানে জায়গা আছে,
তাহলে যেহেতু জায়গা আছে, সো এটাকে একটু বাড়াও, এটাকে একটু বাড়াইলাম। ও যাচ্ছে না, আচ্ছা ওকে ফাইন। হ্যাঁ, এটাকে একটু বাড়াইলাম, এটাকে একটু বাড়াইলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। ডিলিট, ডিলিট, ওকে ফাইন। এখন কথা হচ্ছে, ওকে, হ্যাঁ আমরা তিনটা পার্থক্যের ছক কেটে ফেলতেছি, আমরা তিনটা পার্থক্যের কি কাটতেছি, আমরা তিনটা পার্থক্যের ছক কাটছি, ঠিক আছে। ওকে ফাইন, তিনটা পার্থক্যের ছক কাটলাম। এক পাশে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে অলুক। এখন অলুকের মধ্যে এই পাশে লিখবেন হচ্ছে দ্বন্দ্ব, এখানে লিখবেন দ্বন্দ্ব, এখানে লিখবেন তৎপুরুষ, আর এখানে লিখবেন বহুব্রীহি। দ্বন্দ্ব তৎপুরুষ, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে বহুব্রীহি। দ্বন্দ্ব তৎপুরুষ বহুব্রীহি। ওকে ফাইন। এখন দ্বন্দ্ব জিনিসটা কি, অলুক দ্বন্দ্ব জিনিসটা কি? অলুক দ্বন্দ্ব হচ্ছে লিখেন, অলুক দ্বন্দ্ব হচ্ছে লিখেন পূর্বপদ ও পরপদ উভয় পদে বিভক্তি যুক্ত থাকবে। পূর্বপদ ও পরপদ, পূর্বপদ ও পরপদ উভয় পদে বিভক্তি যুক্ত থাকবে। উভয় পদে, পূর্বপদ ও পরপদ উভয় পদে বিভক্তি যুক্ত থাকবে। উভয় পদে বিভক্তি যুক্ত থাকবে। পূর্বপদ ও পরপদ উভয় পদে বিভক্তি যুক্ত থাকবে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, ঠিক আছে। যেমন কি, যেমন মনে করেন আমি যদি বলি হাতে কলমে, তাহলে খেয়াল করেন হাতে কলমে, ঠিক আছে, হাতে কলমে। এরকম মনে করেন আমি যদি বলি যে পথে ঘাটে, তাহলে এবার চিন্তা করেন পথে ঘাটে, ঠিক আছে, পথে ঘাটে। আচ্ছা আমি যদি বলি সাপে নেউলে, তাহলে এবার খেয়াল করেন সাপে নেউলে। তাহলে এবার এরকম যা কিছু আছে যেখানে দুইটাতে বিভক্তি যুক্ত আছে, যেমন পথে ঘাটে, সাপে নেউলে, হাতে কলমে, মনে প্রাণে, উপরে নিচে, ডানে বামে, ভেতরে বাইরে, আকাশে বাতাসে, বনে জঙ্গলে, আলোতে অন্ধকারে, উপরে নিচে, শুকনায় ভিজায়, এটাও হয়, ঠিক আছে, শুকনায় ভিজায়, চিপায় চাপায়, সব সব মানে যত ধরনের শব্দ আছে যেগুলোর মধ্যে বিভক্তি যুক্ত আছে সব হচ্ছে কি, সব হচ্ছে অলুক দ্বন্দ্ব, ঠিক আছে। এবার শোন অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ কি? অলুক তৎপুরুষ হচ্ছে লিখেন কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে। অলুক দ্বন্দ্ব সমস্যা হচ্ছে কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে, বিভক্তি যুক্ত থাকবে, কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে, কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে। আচ্ছা যেমন কি ভাই, যেমন দেখেন আমি যদি বলি আমি যদি বলি পোকায় কাটা, তাহলে এবার চিন্তা করেন পোকায় কাটা, তাহলে এবার দেখেন কাটছে পোকায়, ওকে, তাহলে পোকায় প্রথমটাতে বিভক্তি যুক্ত আছে, পরেরটাতে নাই। আচ্ছা পোকায় কাটা, যদি বলি তেলে ভাজা, তাহলে চিন্তা করেন তেলে ভাজা, তেলে ভাজা। যদি বলি কলে ছাটা, তাহলে এবার চিন্তা করেন কলে ছাটা। তাহলে এবার দেখেন তেলে ভাজা, পোকায় কাটা, ওকে, যদি বলি দেখেন তেলে ভাজা, পোকায় কাটা, কলে ছাটা, আহ কলে ছাটা, যদি বলি আহ কলে ছাটা, দেন হচ্ছে সোনার বাংলা, যদি বলি সোনার বাংলা, সোনার বাংলা, দেন হচ্ছে মনের মানুষ, সোনার বাংলা, মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ, দেন হচ্ছে আহ তেলে ভাজা, কলে ছাটা, পোকায় কাটা, তারপর হচ্ছে মনের মানুষ, সোনার বাংলা, ঠিক আছে, কলুর বলদ, যদি বলি কলুর বলদ, কলুর বলদ, ঠিক আছে, এগুলো সব কি বলেন, এগুলো সব হচ্ছে বাপে তাড়ানো মায়ে খেদানো, এগুলো আছে, হ্যাঁ। যদি বলি বাপে তাড়ানো মায়ে খেদানো, খেয়াল করেন কলুর বলদ, দেন হচ্ছে বাপে তাড়ানো মায়ে খেদানো, বাপে তাড়ানো, বাপে তাড়ানো মায়ে খেদানো, বাপে তাড়ানো মায়ে খেদানো, এগুলো সবই কি, এগুলো সব হচ্ছে কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত আছে। খেয়াল করে দেখেন, এই যে দেখেন বিভক্তিটা কোথায় যুক্ত আছে, দেখেন পূর্বপদে, 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 কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত আছে, পরপদে কোনো বিভক্তি যুক্ত থাকবে না। এটাকে আমরা বলতেছি অলুক, এটাকে আমরা বলতেছি অলুক তৎপুরুষ, ঠিক আছে। তাহলে অলুক তৎপুরুষ হচ্ছে কেবল পূর্বপদে, এটা হচ্ছে অলুক, হ্যাঁ, এটা কি বলেন, এটা হচ্ছে অলুক। এটা আমরা শিখতেছি কি, এটা আমরা শিখতেছি হচ্ছে অলুক, আমরা শিখতেছি হচ্ছে অলুক।
আচ্ছা, তাহলে অলুকের মধ্যে দ্বন্দ্বটা কি? দ্বন্দ্ব হচ্ছে পূর্বপদ পরপদ দুই পদে বিভক্তিযুক্ত থাকবে। তৎপুরুষ হচ্ছে কেবল পূর্বপদে বিভক্তিযুক্ত থাকবে। তাহলে এবার ভাবেন তো, অলুক দ্বন্দ্ব হচ্ছে পূর্বপদ পরপদ দুইটাতে বিভক্তিযুক্ত থাকবে, অলুক তৎপুরুষ কেবল পূর্বপদে বিভক্তিযুক্ত থাকবে, তাহলে অলুক বহুব্রী কি হবে? অলুক বহুব্রী তাহলে কি হবে? অলুক বহুব্রী হচ্ছে এটা কেবল পূর্বপদে, এটাও কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে, কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে, কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, ভাইয়া কেবল পূর্বপদে যদি বিভক্তি যুক্ত থাকে তাহলে তো এটা অলুক তৎপুরুষের মতো হয়ে গেল, তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কেবল পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে কিন্তু তা অন্য পদ প্রধান, কিন্তু তা অন্য পদ প্রধান, কিন্তু তা অন্য পদ প্রধান, ঠিক আছে? যেমন দেখেন, যেমন মনে করেন আমি যদি বলি গলায় গামছা, আমি যদি বলি গলায় গামছা, এখন একটু চিন্তা করেন, গলায় যদি আপনি গামছা রাখেন আপনারা কি গলায় গামছা বলবে? ডেফিনেটলি না। এই যে দেখেন পূর্বপদী বিভক্তিযুক্ত আছে গলায়, এখন গলায় গামছা কারে বলবে? আপনি গলায় গামছা রাখলে আপনারা বলবে, আমি গলায় গামছা রাখলে আমার বলবে না। গলায় গামছা দ্বারা বোঝায় কৃষক, শ্রমিক, মজুর, মুটে, কুলি, এই ধরনের যারা কায়িক পরিশ্রম করে সেই মানুষগুলাকে, যারা প্রচন্ড পরিমাণ ঘামে এবং ঘাম মোছার জন্য গলায় একটা গামছা রাখে। সে তো আর আমার আপনার মতো চোষ কাগজ ব্যবহার করে না, মানে টিস্যু পেপার। আচ্ছা, এরকম গলায় গামছা। আমি যদি বলি দেখেন মাথায় পাগড়ি, আমি যদি বলি মাথায় পাগড়ি, তাহলে এবার চিন্তা করেন, দেখেন মাথায় পাগড়ি, খেয়াল করে দেখেন মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মাথায় অন্তস্থীয়, মাথায় পাগড়ি। তাহলে এখানে এই যে মাথায় পাগড়ির ব্যাপারটা খেয়াল করেন, মাথায় পাগড়ি এখানে কিন্তু ইয়াটা আছে কোথায়? অন্তস্থীয়টা আছে কোথায়? পূর্বপদে। এবং মাথায় পাগড়ি দ্বারা কারে বোঝাচ্ছে? আপনি মাথায় পাগড়ি নিলে আপনারা বলবে, আমি মাথায় পাগড়ি নিলাম আমার বলবে না। মাথায় পাগড়ি দ্বারা বোঝা হচ্ছে কাবুলিওয়ালা বা ইমাম বা বর, তার মানে অন্য পদ প্রধান। তাহলে গলায় গামছা, মাথায় পাগড়ি। যদি বলি কানে কলম, যদি বলি কানে কলম, তাহলে এবার চিন্তা করেন তো কানে কলম দ্বারা কারে বোঝায় বলেন? আপনি কানে কলম নিলে আপনাদের কানে কলম বলবে? আমি কানে কলম নিলাম আমার কানে কলম বলবে? বলবে না। কানে কলম দ্বারা কারে বোঝায়? কানে কলম দ্বারা বোঝায় হচ্ছে কাঠ মিস্ত্রি। কানে কলম দ্বারা কারে বোঝায়? কাঠ মিস্ত্রি। কথা বুঝতে পারছেন? আর যদি বলি কানে বিড়ি, যদি বলি কানে বিড়ি, কানে কলম না বলে যদি বলি কানে বিড়ি, তাহলে কি? কানে বিড়ি দ্বারা বোঝা যাচ্ছে মানে পুষ্পা, পুষ্পা ঝুঁকে নেই সালা। কথা বুঝতে পারছেন? কানে সবসময় একটা বিড়ি থাকে। তাহলে মোট কথা হচ্ছে পূর্বপদে একটা বিভক্তি যুক্ত থাকতেছে। দেখেন আমি যদি বলি হাতে বেড়ি, আমি যদি বলি হাতে বেড়ি, তাহলে এই যে দেখেন হাতে কেবল পূর্বপদে একটা বিভক্তি যুক্ত আছে। তাহলে কানে কলম, হাতে বেড়ি, মাথায় পাগড়ি, গলায় গামছা, মাথায় ছাতা, ঠিক আছে, মাথায় ছাতা, এগুলো সব কি কেবল পূর্বপদে বিভক্তিযুক্ত আছে এবং এটা অন্য পদের প্রাধান্য বেশি। এই জন্য আমরা কি বলছি? অলুক বহুব্রীহি। বলেন এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা এটা একটু বলেন। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন এটা একটু আমাকে জানান। হ্যাঁ, এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা এটা একটু জানান। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাই, বুঝছি 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 বুঝছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, ওকে, ফাইন, এ পর্যন্ত বুঝেছি। তাহলে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভাইয়া আপনি এই যে বললেন যে মাথায় পাগড়ি, কানে কলম, হাতে বেড়ি, এটা তো বুঝলাম, সবই বুঝলাম। এখন আমরা যদি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলি গায়ে হলুদ, তাহলে এবার চিন্তা করেন তো, গায়ে হলুদ, এখানেও কিন্তু গায়ে হলুদ দ্বারা গা কেউ বোঝায় না, হলুদ কেউ বোঝায় না, এটা একটা অনুষ্ঠানকে বোঝায়, তার মানে অন্য পদ প্রধান। আবার এখানে আমার বিভক্তিও যুক্ত আছে পূর্বপদে, তাহলে লজিক্যালি এটাকে কি আমি অলুক বলতে পারি না? উত্তর হচ্ছে হ্যাঁ পারি। কিন্তু খেয়াল করে দেখেন এটা কিন্তু আপনি কোথায় পড়েছেন? এটা আপনি পড়েছেন হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীর মধ্যে। খেয়াল করে দেখেন মধ্য পদলোপী বহুব্রীর মধ্যে আপনি এটা পড়েছেন। এরকম আর কি কি আছে মধ্য পদলোপী বহুব্রীর মধ্যে আপনি এটা পড়েছেন? এরকম আর কি কি আছে? যেমন দেখেন মুখে ভাত, মুখে ভাতের ব্যাপারটা খেয়াল করেন। ইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আপু, আমার এখন আপাতত রানিং কোনো ব্যাচ চালু নেই, আপাতত ব্যাচ নতুন শুরুও করব না, জবের একটা ব্যাচ। আপু আমি আপাতত এখন খুবই ব্যস্ত অ্যাডমিশন স্টুডেন্টদের নিয়ে,
এই এদের একটু প্রেশারটা কমুক, একটু প্রেশার কমলে মানে তারপর হচ্ছে আমি নতুন ব্যাচ শুরু করবো। আমি যে কবে মানে 3 বেলা ডাইনিং টেবিলে বসে ভাত খাইছি আব্বা আম্মার সাথে, ওটাও আমার মনে নাই, বুঝতে পারছেন? তো মানে এত প্রেশারে আছি, তো এই কারণে একটু ফ্রি হই। ডিসেম্বরের 20 তারিখের পরে মোটামুটি ফ্রি। অবশ্যই আসবে ডিসেম্বরের 20 তারিখের মধ্যে। আমাদের সব মানে ক্লাসের প্রেশার কমে যাবে ইনশাল্লাহ। তো এই মাসটা একটু প্রেশার থাকবে, ডিসেম্বরের 20-এর মধ্যে প্রেশার কমে গেলে ডিসেম্বরের 20-এর পরে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জবের ব্যাচের স্টুডেন্ট, ওকে। আচ্ছা স্যার, এখন এই উদাহরণগুলো দেখে বহুব্রীর সমস্যা নির্ণয় করতে পারছি না। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই যে বললাম গায়ে হলুদ মুখে ভাত হাতে খড়ি, আপনার নিশ্চয়ই মনে আছে গায়ে হলুদ মুখে ভাত হাতে খড়ি এই যে বিষয়গুলো, তাহলে মুখে ভাত হাতে খড়ি গায়ে হলুদ এগুলো কি? এগুলো হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীর মধ্যে আমরা পড়েছিলাম। তাহলে ভাই মধ্যপদলোপী বহুব্রী কেন বলবো? আমার এখানেও তো ওই যে বিভক্তি যুক্ত আছে, বিভক্তি যুক্ত আছে এবং এটা অন্য পদ প্রধান। হাতে খড়ি দ্বারা তো হাতকে বা খড়িকে বোঝায় না, একটা অনুষ্ঠান বোঝায়। মুখে ভাত দ্বারা তো মুখকে আর ভাতকে বোঝায় না, একটা অনুষ্ঠান বোঝায়। তাহলে এগুলাকে আমি কি অলুক বহুব্রী বলবো না মধ্যপদী বহুব্রী বলবো, কোনটা বলবো? ওকে ফাইন, এইবার আসেন এই প্রশ্নের উত্তরে। প্রথম কথা হচ্ছে এটা দুইটাই রাইট, এটাও রাইট এটাও রাইট। যেই দৃষ্টিকোণ থেকে এটা অলুক বলা যাবে সেটা হচ্ছে বিভক্তি যুক্ত আছে, এই দৃষ্টিকোণ থেকে বিভক্তি যেহেতু যুক্ত আছে অলুক বলা যাবে। ওকে ফাইন। আর মধ্যপদী বহুব্রী এই দৃষ্টিকোণ থেকে বলা যাবে, কারণ দেখেন আপনি যখন এগুলোর ব্যাসবাক্য করেন তখন গায়ে হলুদের ব্যাসবাক্য কি বলেন? আপনি কি বলেন যে আহ মানে গায়ে হলুদ যার, না আপনি বলেন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তার মানে অনেকগুলো পদ লোপ পাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখবেন, অলুক বহুব্রীর যতগুলো উদাহরণ আছে এদের ব্যাসবাক্য করতে গেলে কিন্তু স্পেসিফিক খুব একটা পদ লোপ পায় না, জাস্ট খালি লাস্টে একটা যার লোপ পায়, লাস্টে একটা যার। যেমন দেখেন আমি যদি বলি গলায় গামছা যার, মাথায় পাগড়ি যার, কানে কলম যার, হাতে বেড়ি যার, পায়ে বেড়ি যার, জাস্ট খালি লাস্টে একটা যার ব্যবহৃত হচ্ছে। কিন্তু এখানে দেখেন, এখানে কি আপনি বলতে পারবেন গায়ে হলুদ যার মুখে ভাত যার? না, আপনাকে বলতে হবে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। বুঝছেন না বুঝেন নাই? তার মানে অনেকগুলো পদ লোপ পাচ্ছে। যেহেতু অনেকগুলো পদ লোপ পাচ্ছে এই জন্য মধ্যপদলোপী বহুব্রী দাগানো উত্তম। আর অপশনে যদি মধ্যপদলোপী বহুব্রী না থাকে সেক্ষেত্রে আমরা গায়ে হলুদ বা মুখে ভাত বা হাতে খড়ি এই তিনটাকে অলুক দাগাতে পারি। তবে যদি মধ্যপদী বহুব্রী থাকে মধ্যপদী বহুব্রী দাগানো উত্তম। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝাচ্ছেন? একটু জানান। এই পর্যন্ত বুঝতে পারছেন? হাতে বেড়ি মানেটা কি? হাতে বেড়ি মানে হচ্ছে আসামি, আসামি। পায়ে বেড়ি মানে পাগল। মাথায় ছাতা এটা কেমনে বহুব্রী? মাথায় ছাতা মানে এটা হচ্ছে মাতব্বরটা। শুনেন, গ্রামে দেখবেন কিছু লোক আছে রোদ বৃষ্টি গ্রীষ্ম বর্ষা কোনো সময় বাদ নাই, অল টাইম তার মাথায় একজন ছাতা ধরে রাখে এরকম। মানে মনে করেন সে যেখানে যায় মাথায় ছাতা ধরে পিছনে পিছনে যায়, মানে মতব্বর টাইপের একজন, তাদের ভাবটা বোঝানোর জন্য যে আমি মুই কি হনুরে, এরকম কিছু। আচ্ছা এ পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? একটু জানান ভাই। অলুকের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? আফরোজা বলছে ভাই আমি তো মাথায় ছাতা মানে ভাবছি ঘটক। না রে ভাই, ঘটক হচ্ছে বগলে ছাতা। এই যে ঘটক হচ্ছে বগলে ছাতা, এই যে এখানে ছাতাটা মনে করে এখানে ঢুকে, ঘটক হচ্ছে বগলে ছাতা। এই ছাতা মনে কর এই, ঠিক আছে, ঘটক হচ্ছে বগলে ছাতা, বগলে ছাতা রাখবে। আর মাথায় ছাতা যদি বলে তাহলে মাথায় ছাতার হিসাবটা লেগে মনে কর ওই ইয়া থাকবে, মাথাপোর টাইপের লোক। আচ্ছা স্যার, মধ্যদলীয় বহুব্রীত হয়নি, এখন হওয়ার কথা ছিল। মায়ের আড্ডি ভেঙে ফেলবো, মধ্যবদলী বহুব্রী হয়নি। মধ্যবদলী বহুব্রী গতকালকে পড়াইছি কর্মধারয় সমাস পড়ানোর সময়। গতকালকে কর্মধারয় সমাসের মধ্যে মধ্যবদলী কর্মধারয় পড়ানোর সময় মধ্যবদলী কর্মধারয় ও মধ্যবদলী বহুব্রী এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা দিয়া পার্থক্য সুন্দর করে বুঝায় তারপরে পড়াইছি। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি।
আচ্ছা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। এটা কি ক্লিয়ার? সবাই একটু জানান তোমাকে, এটা কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কিনা এটা একটু জানান। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি মধ্যদলী বহুব্রী ব্যাপারটা আর ইয়া ব্যাপারটা ক্লিয়ার। তাহলে অলুক জিনিসটা আমাদের শেষ করেছি। এখন অলুকের পরে আর কি বাকি ছিল? অলুকের পরে বাকি ছিল হচ্ছে আমাদের নয়। আচ্ছা, নয় সমাসের মধ্যে আবার দুটো পার্ট রয়েছে, নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহি, দুটো পার্ট রয়েছে। এখন কথা হচ্ছে ভাই, নয় তৎপুরুষ হবে নাকি নয় বহুব্রীহি হবে? এইটা তো আমার পরের কথা, আগে তো আমার এইটা বুঝতে হবে যে এটা নয় সমাস। এইটা কেমনে বুঝবো? ওকে ফাইন, এটা কেমনে বুঝবেন? নয় সমাস এটা কেমনে বুঝবেন? আপনার নিশ্চয়ই মনে আছে অব্যয়ীভাব সমাস যখন আমরা পড়ি আজকে সকালবেলা, তখন আমরা অব্যয়ীভাব সমাস পড়ার সময় 1 নম্বর টেকনিকে আমরা কিছু উপসর্গ বাদ দিয়েছিলাম। অনাবে বিনা নিশ, মনে আছে? কেন বাদ দিয়েছিলাম? বিকজ ওই উপসর্গগুলো দিয়ে সমাসের শুরু হলে সেটা নয় সমাস হয়, এই কারণে বাদ দিয়েছিলাম। সো তাহলে নয়ের মধ্যে এখানে লিখে ফেলেন অনা বেবি নানি, এখানে লিখে ফেলেন অনা বেবি নানি, অনা বেবি, অনা বেবি নানি, অনা বেবি নানি। এই কটা দিয়ে যদি সমাসের শুরু হয় তাহলে সেটা হচ্ছে নয় সমাস। এই কটা দিয়ে যদি সমাসের শুরু হয় তাহলে সেটা হচ্ছে নয় সমাস। অনা বেবি নানি, এই কটা দিয়ে যদি সমাসের শুরু হয় তাহলে সেটা হচ্ছে কি সমাস? নয় সমাস। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন কথা হচ্ছে ভাই, নয় সমাস তো আছে আবার আপনার কয়টা বলেন? দুইটা। নয় সমাস কয়টা আছে? নয় সমাস আছে মোট হচ্ছে আপনার দুইটা। নয় সমাস কয়টা আছে? দুইটা। এখন তাহলে যেহেতু নয় সমাস দুইটা আছে, যেহেতু নয় সমাস দুইটা আছে, এখন তাহলে নয় সমাস যেহেতু দুইটা আছে, তাহলে দুইটার মধ্যে কোনটা কেমনে বুঝবো? মানে দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা কেমনে বুঝবো? দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা কেমনে বুঝবো? নয় সমাস তো দুইটা আছে, দুইটা, একটা হচ্ছে নয় তৎপুরুষ, একটা নয় বহুব্রীহি। এখন দুইটার মধ্যে পার্থক্য কি, এটা কেমনে বুঝবো? আসেন দেখেন, এই পাশে লিখে ফেলেন তৎপুরুষ, এক পাশে লিখে ফেলেন তৎপুরুষ, আরেক পাশে লিখে ফেলেন বহুব্রীহি। তৎপুরুষ, আরেক পাশে লিখে ফেলেন বহু ব্রীহি। আচ্ছা, ভালো করে খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে এই যে নয় তৎপুরুষ বা নয় বহুব্রীহির যে ব্যাপারটা, এখানে মূল থিমটা হচ্ছে, এখানে মূল থিমটা হচ্ছে আহ মূল থিমটা হচ্ছে আমার তৎপুরুষটা হচ্ছে পরপদ প্রধান। তৎপুরুষটা কি বলেন? তৎপুরুষ হচ্ছে পরপদ প্রধান, তৎপুরুষটা হচ্ছে পরপদ প্রধান। আর বহুব্রীহিটা হচ্ছে কি? বহুব্রীহিটা হচ্ছে অন্যপদ প্রধান। বহুব্রীহিটা কোন পদ প্রধান বলেন? অন্যপদ প্রধান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, সমস্যা নাই, আমি ক্লাসে আছি, আমি এটা শেষ করেই ক্লাসে দাঁড়াবো। আল্লাহ হাফেজ। ওকে, তাহলে আমরা এখানে কি বলছি? আমরা একটা হচ্ছে পরপদ প্রধান আর একটা হচ্ছে অন্যপদ প্রধান। আমরা দুই তিনটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলেই আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো। আমরা দুই তিনটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো। আসেন, যেমন কি, যেমন আমি যদি বলি দেখেন অচেনা। আচ্ছা, অচেনা দ্বারা আমি কি বুঝাচ্ছি? অচেনা, এখানে প্রথমে বলছি অ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা। এখন অচেনা দ্বারা আমরা কি বুঝাচ্ছি? অচেনা দ্বারা আমরা বুঝাচ্ছি যে চেনা না। এখন চেনা না কি? অচেনা মানুষ, অচেনা জায়গা, অচেনা পরিবেশ, অচেনা কি অ্যাকচুয়ালি আমি কিন্তু সেটা বুঝাচ্ছি না, খালি অচেনাতে বুঝাচ্ছি চেনা না। তো এই যে অচেনা, এই 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 মানে চেনা পদের প্রাধান্য আছে, তার মানে পরপদের প্রাধান্য বেশি। এরকম দেখেন, আমি যদি বলি অনাবাদী, আমি যদি বলি অনাবাদী, এখন অনাবাদী দ্বারা কি বুঝাচ্ছে অ্যাকচুয়ালি? অনাবাদী দ্বারা বোঝাচ্ছে যে আবাদ করা হয় নাই। এখন কি আবাদ করা হয় নাই? অনাবাদী জমি, অনাবাদী মস্তিষ্ক, অনাবাদী কি অ্যাকচুয়ালি অনাবাদী? তো এটা বোঝাচ্ছি না, আমরা খালি বোঝাচ্ছি আবাদ করা হয়নি, তার মানে পরপদের প্রাধান্য বেশি। কিন্তু বহুব্রীহিটা দেখবেন সবসময় হচ্ছে অন্য পদের প্রাধান্য বেশি। যেমন দেখেন, আমি যদি বলি অজ্ঞান, এখন অজ্ঞান দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় এটা কি? অজ্ঞান দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় কি? মানে
আচ্ছা জ্ঞান জিনিসটা কি? এই যে আপনারা পড়ালেখা করছেন, আপনারা জ্ঞান আহরণ করছেন, তাহলে যে পড়ালেখা করেন ওকে অজ্ঞান বলেন? যে পড়ালেখা করেন ওকে অজ্ঞান না। অজ্ঞান দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় কোন ব্যক্তি যার সেন্স নাই, তার মানে অন্য পথ প্রধান। তারপরে মনে করেন আমি যদি বলি ধরেন আমি যদি বলি বেতার, এখন বেতার দ্বারা কি বোঝায়? নেই তার যার। এখন নেই তার কার? মনে করেন একটা আহ মার্কার, এটার তো তার নাই। এই যে আমার মোবাইলটা, আমার শার্ট, চশমা, মোবাইল, খাতা, কলম, বই, পেন্সিল, কত কিছু তো তার নাই, তাহলে এগুলো কি বেতার? না। তাহলে বেতার দ্বারা বোঝাচ্ছে কি একটা রেডিও, অন্য পথ প্রধান। তার মানে এগুলো হচ্ছে পরপথ প্রধান আর এগুলো হচ্ছে অন্য পথ প্রধান, এটা হচ্ছে মেইন পার্থক্য। আর চেনার উপায় হচ্ছে অনা, বেবি, নানি, এই কটা দিয়ে সমাজে শুরু হবে। কথা কি ক্লিয়ার? বলেন বুঝছেন না বুঝেন নাই? একটু জানান আমাকে, বুঝছেন না বুঝেন নাই, একটু জানান। একটু জানান তো আমাকে, সবাই কি বুঝছেন না বুঝেন নাই? বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? একটু জানান। সাপে নেউলে কিভাবে অলুক, এটা নিয়ে আবার নাকি একজন কনফিউজড। কনফিউজড কেমনে? এটাই তো আমি, তুই যে এটা নিয়ে কনফিউজড লেখছস, এটাই আমি কনফিউজড যে তুই কেন এটা নিয়ে কনফিউজড, এই জন্য আমি কনফিউজড। মানে এটা তো একটা নর্মাল বিষয় যে কেন এটা নিয়ে একটা কনফিউজ হবে। সাপে নেউলে কেন মানে অলুক হবে না? সাপ এটা মূল শব্দ, মূল শব্দটা তো আর সাপে না, মূল শব্দটা সাপ, এর সাথে এই বিভক্তি যুক্ত আছে। এরপরে মূল শব্দ নেউল, মূল শব্দ তার নেউলে না, মূল শব্দ নেউল, নেউল মানে বেজি। তাহলে সাপে নেউলে দ্বিতীয় বিভক্তি যুক্ত আছে। তাহলে যেহেতু দ্বিতীয় বিভক্তি যুক্ত আছে, ডেফিনেটলি অলুক দ্বন্দ্ব। হ্যাঁ, অলুক না থাকলে আমরা বিরোধার্থক দ্বন্দ্ব দেখাতে পারি শত্রুতা হিসেবে, বাট ডেফিনেটলি অলুক দ্বন্দ্ব বেস্ট অ্যান্সার। তুই যে এটা কেন কনফিউজড, আমি এটা নিয়ে আসলে কনফিউজড। আচ্ছা, একজন প্রশ্ন করেছে স্যার টম এন্ড জেরি এটা কি সমাস? টম এন্ড জেরি এটা হচ্ছে বৈর কন্ট্রোল। ওকে, এটা আসবে না ভাইয়া পরীক্ষায়। ঠিক আছে, আসো আমরা পড়ে আসি। তাহলে নয় সমাসের ব্যাপারটা কি, এটা আমরা ক্লিয়ার হয়েছি। নয় সমাসের ব্যাপারটা কি, এটা আমরা ক্লিয়ার হয়েছি। আমরা এবার চলে যাই পরবর্তী পয়েন্টে। নয় সমাসের ব্যাপারটা ক্লিয়ার হয়েছি আমরা। এবার আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী পয়েন্টে। আমাদের পরবর্তী পয়েন্টটা কি? আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি এবং এটার সাথে দ্বিগু সমাসের যে প্রবলেমটা রয়েছে সেটা, এটা হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এবার আসো সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস। তাহলে হেডলাইন দাও, হেডলাইন দাও হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, বহুব্রীহি ও দ্বিগু, সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু। এবার আসো সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো, সংখ্যাবাচক বহুব্রীহি এবং ডিফারেন্সটার মধ্যে সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ব্যাপারটা হচ্ছে প্রথমেই মনে রাখবা সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের শুরুইটা হয় দুই থেকে। দুই, দি গো মানে দুইটা গরু, এই দি গো থেকে শব্দটা আসছে দ্বিগু, দুইটা গরুর সমাহার, এটার থেকে আসছে হচ্ছে দ্বিগু। তো এই সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাস এই দুইটার স্টার্টের মানে এই দুইটার প্রথমে অবশ্যই 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 একটা সংখ্যা থাকবে। এখন আমরা অ্যাকচুয়ালি সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসটা আমাদের মানে নর্মালি আমাদেরকে স্কুল কলেজে যেভাবে শেখানো হয় আমরা ওইভাবে শিখবো না যে এটা একটা অ্যাডজেক্টিভ হবে, এটা একটা নাউন হবে, দ্বিগু সমাসটা একটা নাউন হবে, সংখ্যাবাচক বহুব্রীহিটা একটা অ্যাডজেক্টিভ হবে। আমরা এভাবে শিখবো না, কারণ আমরা দেখবো আসলে প্র্যাকটিস করতে গেলে এমন অনেক সমাস আছে যেগুলো নাউন কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি হয়, আবার যেগুলো অ্যাডজেক্টিভ কিন্তু তারপরে দ্বিগু সমাস হচ্ছে, পাবো আমরা। ঠিক আছে, সো এই কারণে আমরা ওই সিস্টেমে শিখবো না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা,
এইবার দেখেন, এইবার তাহলে আমরা কিভাবে শিখবো? আমরা অনেকগুলো সংখ্যাসূচক বহুব্রী বা দ্বিগুণ সমাস মিক্স করে এখন বোর্ডে লিখে ফেলবো। আপনারাও খাতায় লিখে ফেলতে পারেন। যেমন দেখেন, আমি যদি বলি দোতলা, ও না, একটু গ্যাপ দিয়ে নিই, এখানে একটু একটা লাইন লিখবো প্রথমে। ওকে, যদি বলি দোতলা, অথবা যদি বলি দোনলা, দোনলা, অথবা দেখেন তে পায়া, অথবা দেখেন তে মাথা, তে মাথা, অথবা দেখেন ত্রিফলা, ত্রিফলা, অথবা দেখেন ত্রিশূল, অথবা দেখেন ত্রিশূল, অথবা দেখেন ত্রিভুজ, ত্রিশূল, অথবা দেখেন ত্রিভুজ, ত্রিভুজ, অথবা দেখেন ত্রিফলা, ত্রিশূল, ত্রিভুজ, তেমাথা, তেপায়া, দোনালা। আচ্ছা, এরপর দেখেন চৌচালা, এরপর লেখেন চৌরাস্তা, চৌচালা, চৌরাস্তা, চৌবাচ্চা, চৌবাচ্চা, চৌকাঠ, এরপর লেখেন চৌকাঠ। তাহলে চৌচালা, চৌরাস্তা, চৌবাচ্চা, চৌকাঠ। এরপর লেখেন হচ্ছে আহ এরপর লেখেন হচ্ছে চতুর্ভুজটা ওই একই ত্রিভুজের মতোই। এরপর লেখেন হচ্ছে ষড় ঋতু, ষড় ঋতু, ষড় ঋতু, ষড় ঋতু। এরপর লিখেন হচ্ছে এরপর লিখেন হচ্ছে ষড় ঋতু সপ্তাহ, এরপর লিখেন সপ্তাহ। এরপর লিখেন হচ্ছে সপ্তর্ষি, এরপর লিখেন সপ্তর্ষি, ষড় ঋতু সপ্তাহ সপ্তর্ষি। এরপর লিখেন হচ্ছে সপ্তর্ষি পরে কি, সপ্তর্ষি পরে লিখেন ষড় ঋতু সপ্তর্ষি। এরপরে এরপর লিখেন হচ্ছে সপ্তর্ষির পরে লিখেন হচ্ছে সপ্তাহ সপ্তর্ষি। এরপর লিখে নিয়ে যে দেখেন অষ্ট ধাতু, যদি বলি অষ্ট ধাতু, যদি বলি নবরত্ন, নবরত্ন, যদি বলি দশভুজা, যদি বলি দশভুজা, দশভুজা, অথবা যদি বলি দশানন, যদি বলি দশানন, দশভুজা, দশানন। তারপর হচ্ছে যদি বলি দশ গজি, যদি বলি দশ গজি, যদি বলি 12 হাতি, যদি বলি 12 হাতি, যদি বলি সেতার, সেতার। তাহলে এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে, ও আরেকটা আছে সেতার, একটা হচ্ছে শতাব্দী, শতাব্দী। ওকে, সো এগুলো হচ্ছে মিক্স করা। আমি এখানে অনেক কিছু মিক্স করে দিয়েছি, অনেকগুলো উদাহরণ দিয়েছি সংখ্যাসূচক বহুব্রী এবং দ্বিগুণ সমাস আমি এখানে মিক্স করে দিয়েছি। এখন কোনটা কিসের উদাহরণ আমরা একটা একটা করে সলভ করব, ঠিক আছে? কোনটা কিসের উদাহরণ আমরা একটা একটা করে এখন সলভ করবো। ওকে, চৌহদ্দি, এটা কি হবে? চৌহদ্দি বাংলা একাডেমির আধুনিক বাংলা বিধান অনুযায়ী বর্তমানে ফার্সি প্লাস বাংলা, চৌ ফার্সি হদ্দি বাংলা, ঠিক আছে? নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী দুইটাতে কি অ আ এগুলো থাকবে? হ্যাঁ থাকবে। অ অনাবে বি না নি স, অ অনাবে বি না নি, এই কটা দিয়েই শুরু হবে। এটা নয় তৎপুরুষ শুরু হতে পারে, নয় বহুব্রীও শুরু হতে পারে। তো ঠিকই তো আছে, পায়বাড়ি মানে তো আসামি, ঠিকই তো আছে। আমি বুঝি নাই কি লেখছেন। ধ্রুব বইয়ের পেজ নাম্বার 572-এ, 572-এ পায়বাড়ি মানে আসামি, ঠিকই তো আছে, আসামি দেওয়া, ঠিকই তো আছে। 576 পেজের 72 নম্বর, 576 পেজের 72 নম্বর। ও, বুঝতে পারছি, মানে হাতে বেড়ি মানে আমি বলছি আসামি, আর পায়ে বেড়ি মানে হচ্ছে পাগল। আচ্ছা, হ্যাঁ, হাতে বেড়ি মানে আসামি, পায়ে বেড়ি মানে পাগল অ্যাকচুয়ালি। আচ্ছা, হাতে বেড়ি, হাতে ছুরি। আচ্ছা, এটা হচ্ছে হাতে বেড়ি পায়ে
হাতে বেড়ি আর পায়ে বেড়ি, হাতে বেড়ি মানে আসামি, পায়ে বেড়ি মানে হচ্ছে পাগল, ওই একই জিনিস, একটু সামান্য ইয়া। আচ্ছা তারপরে বলছেন হাতে বেড়ি পায়ে বেড়ি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। ঠিক আছে, দেখেন তাহলে আমরা বলছিলাম দোতলা দোনলা, ঠিক আছে, দোতলা দোনলা। হ্যাঁ এবার আসেন, তাহলে দোতলা একটু চিন্তা করেন তো, শুনেন সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু সমাস আমরা কিভাবে তাহলে বের করব। আমাদের বের করার মেইন থিমটা হবে হচ্ছে কোন সমাসটা কোন পদ প্রধান। দেখেন দ্বিগু সমাস মানে কি, এটা হচ্ছে পরপদ প্রধান। দ্বিগু সমাস কোন পদ প্রধান, পরপদ প্রধান। আর সংখ্যাবাচক বহুব্রী কোন পদ প্রধান, এটা হচ্ছে অন্য পদ প্রধান। এটা হচ্ছে মেইন থিম, এটা হচ্ছে মেইন থিম। ঠিক আছে, এবার আপনি চিন্তা করেন, বা আপনাকে বললাম ভাই আমি দোতলায় আছি একটা বাড়ির, এখন আপনি আমার খুঁজতে 3 তলায় যাবেন না, 4 তলায় যাবেন না, 1 তলায় যাবেন না, আমি দোতলা বলতে দোতলাকেই বুঝাচ্ছি। তার মানে এখানে তলাপদের প্রাধান্য আছে না নাই, আছে। তার মানে কোন সমাস, তার মানে দ্বিগু সমাস। ব্যাসবাক্য নিয়ে চিন্তা করেন না, ব্যাসবাক্য পরে, আগে আমি আপনাকে ওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে শেখাচ্ছি। দোনলা, দোনলা দিয়ে কি বুঝায়, মনে করেন এসির পানি 2টা নল দিয়ে বাইরে গিয়ে পড়ে, নাম কি দোনলা না। দোনলা বলতে বোঝায় 3x3 নটের যে বন্দুক গুলো আছে, সেই বন্দুক গুলাকে বলা হচ্ছে দোনলা। ঠিক আছে, তো ওই যে কেজিএফ এর মধ্যে যে বন্দুক গুলা দেখেন না, কেজিএফ এর মধ্যে ওই বন্দুক গুলাকে বলা হচ্ছে কি দোনলা। ওকে ফাইন, তাহলে দোনলা দ্বারা আসলে 2টা নল থাকলে দোনলা বল না, দোনলা দ্বারা একটা বন্দুককে বোঝানো হচ্ছে। তো অন্যপদ প্রধান, যেহেতু অন্যপদ প্রধান সুতরাং সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যা বহু। এরপর দেখেন তেপায়া। আচ্ছা তেপায়া দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কাকে, তেপায়া শব্দটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইংরেজিতে, ইংরেজি ট্রাইপড শব্দটা থেকে এটা বাংলায় আসছে। ইংরেজি ট্রাইপড শব্দটা থেকে এটা বাংলায় আসছে, ট্রাইপড। ঠিক আছে, এখান থেকে বাংলা আসছে। তো বাংলায় তেপায়া শব্দটা দ্বারা কাইন্ড অফ দিস, এরকম লেভেলের কিছু মানে টেবিল আছে না, এরকম এখান থেকে নেমে দেন হচ্ছে এই মনে করেন এরকম, এই যে এরকম লেভেলের কিছু টেবিল আছে না, অর্থাৎ 3 পাওয়ালা টেবিল। এই 3 পাওয়ালা যে টেবিল গুলো এটাকে বলা হচ্ছে তেপায়া। 3 পাওয়ালা যে টেবিল গুলো এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে তেপায়া। ঠিক আছে, তো তার মানে অন্নপদ প্রধান। তো যেহেতু অন্নপদ প্রধান তার মানে কি হবে, তার মানে অবশ্যই এটাও সংখ্যাবাচক বহুব্রী। এরপর দেখেন তেমাথা। তেমাথার ব্যাপারটা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করছি। তেমাথার ব্যাপারটা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করছি, তেমাথার ব্যাপারটা কি হবে। আমি 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 একটু তেমাথার ব্যাপারটা আমি একটু পর ক্লিয়ার করছি। আচ্ছা এরপর দেখেন, এরপর হচ্ছে ত্রিফলা। ত্রিফলার ব্যাপারটা কি, ত্রিফলার ব্যাপারটা হচ্ছে, ত্রিফলার ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি দোকানে যাবেন, দোকানে গিয়ে এখন জিজ্ঞেস করবেন ভাই আহ আমাকে একটু ত্রিফলার মিক্সচার দেন, আর কিছু বলতে হবে না, জাস্ট খালি বলবেন ত্রিফলার মিক্সচার দেন। দোকানদার আপনাকে 3টা নির্দিষ্ট ফলের মিক্সচার দিবে, আমলকি হরিতকি বহেরা। তার মানে ফিক্সড এই 3টা ফলের মিক্সচার। তার মানে ফল পদের প্রাধান্য আছে না নাই, আছে। তো যেহেতু আছে তার মানে কোন সমাস, যেহেতু পরপদের প্রাধান্য আছে এই জন্য দ্বিগু সমাস। ঠিক আছে, এই জন্য দ্বিগু সমাস। আচ্ছা এবার আসেন ত্রিশূল। আচ্ছা শুল মানে দণ্ড, তাহলে ত্রিশূল মানে কি 3টা দণ্ড। এখন 3টা দণ্ড, তার মানে ব্যাপারটা কি এরকম, ধরেন এরকম, এটা কি ত্রিশূল হয়েছে না। আচ্ছা এটা কি হয়েছে, মানে যে এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড, এটা কি ত্রিশূল হয়েছে, তাও না। আচ্ছা এটা কি ত্রিশূল হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এটা কি ত্রিশূল হয়েছে, এটাও না। ত্রিশূল বলতে স্পেসিফিক একটা দণ্ডকে বোঝায়, একটা নির্দিষ্ট শেপের দণ্ডকে বোঝায়, এবং সেটা কি, সেটা হচ্ছে শিবের হাতের যে দণ্ড, এটাকে বলে ত্রিশূল। সো তার মানে এটা অন্নপদ প্রধান, আর যেহেতু অন্নপদ প্রধান সুতরাং সংখ্যাবাচক বহুব্রী। যেহেতু অন্নপদ প্রধান সুতরাং কি সংখ্যাবাচক বহুব্রী। ঠিক আছে, এরপর দেখেন এরপরে কি আছে, এরপর হচ্ছে ত্রিভুজ। আচ্ছা ত্রিভুজের ব্যাপারটা খেয়াল করেন, ধরেন এটা একটা ভুজ, বুঝছেন, এটা একটা ভুজ আর এটা একটা ভুজ, দেখেন তো ত্রিভুজ হইছে না। কিন্তু কেন হবে না, লজিক্যালি তো 3টা বাহু তো আছে, তাহলে ত্রিভুজ কেন হইলো না। তার মানে এখানে বাহু পদের প্রাধান্যটা ফ্যাক্ট না। বা মনে করেন আমি ত্রিভুজের বাহুগুলা এরকম দিলাম, এটাও কিন্তু ত্রিভুজ হয় নাই। সো ত্রিভুজ কখন হবে, ত্রিভুজ হবে হচ্ছে যখন আমি 3টা বাহুকে একত্র করব, মিলিয়ে দিব তখন। আর তখন এই বাহুগুলোকে ত্রিভুজ বলে না, 3 বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটাকে ত্রিভুজ বলতেছে, এটাকে ত্রিভুজ বলে। কথা কি বুঝতে পারছেন, 3 বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল সেটাকে বলতেছে কি, সেটাকে বলতেছে হচ্ছে ত্রিভুজ। কনসেপ্টটা কি ক্লিয়ার, 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল সেটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ত্রিভুজ। তার মানে এখানে বাহু পদের প্রাধান্যটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা কি, ফ্যাক্ট হচ্ছে ওই জায়গা। এখন তাহলে এই যে আমরা বাহু পদের প্রাধান্যটা ফ্যাক্ট, ওই জায়গার ইয়েটা fact, মানে ওটা কি বলে ওই
জায়গাটাকে বুঝাচ্ছি, সুতরাং এটা কিন্তু লজিক্যালি আমার দ্বিগু সমাস হবে না। অর্থাৎ বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটার বইতে ত্রিভুজ, তিন ভুজের সমাহার এরকমটা দিয়ে দ্বিগু সমাস দেওয়া থাকলেও এটা কিন্তু বহুব্রীহি সমাস, অর্থাৎ তিন ভুজ আছে যার, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যা বহু। এইবার আমি আপনাকে একটা ঘটনা বলি। 2021 সালের কথা, 2020 সালের কথা, তখন করোনার সময় অগাস্ট মাসে পড়াচ্ছি অনলাইনে। তো আমার স্টুডেন্ট একজন জিজ্ঞেস করছে যে স্যার ত্রিভুজ কোন সমাস। তো আমি বললাম যে আমার লজিক বলে ত্রিভুজ বহুব্রীহি সমাস, আমার লজিক বলে ত্রিভুজ বহুব্রীহি সমাস, কিন্তু বাংলাদেশের কোন রাইটারের বইতে ত্রিভুজ বহুব্রীহি সমাস দেওয়া নাই, সব জায়গায় দেওয়া ত্রিভুজ সংখ্যাবাচক বহুব্রীহি। এই জন্য পরীক্ষা আসলে সরি, আমার লজিক বলে সংখ্যাবাচক বহুব্রীহি, বাংলাদেশের কোনো বইতে সংখ্যাবাচক বহুব্রীহি দেওয়া নাই, সব জায়গায় দ্বিগু সমাস দেওয়া, পরীক্ষা আসলে দ্বিগুই দাগাবেন। কি দাগাইতে বলছি? দ্বিগুই দাগাবেন। কখন বলছি? 2020 সালে। এখন বেশি দিন ওয়েট করতে হয় নাই, তার ঠিক মানে আগস্টে বলছি তো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস পরে জানুয়ারিতে যখন নতুন বই বেরিয়েছে, নতুন বইতে, নতুন ক্লাস 9-10 ব্যাকরণ বইতে ত্রিভুজকে কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি হিসেবেই দেখানো হয়েছে। সো রাইট নাও আই হ্যাভ এ স্ট্রং রেফারেন্স। এখন আমি স্ট্রং রেফারেন্স দিয়ে বলতে পারি যে হ্যাঁ ত্রিভুজ 100% সংখ্যাবাচক বহুব্রীহি। কেন? কারণ এটা দেওয়া আছে বইয়ে। কথা বুঝতে পারছেন? এবং 2021 পরে অনেক টিচার আস্তে আস্তে এগুলো পরিবর্তন করেছে, অনেকের বইতে হয়তো এখনো পরিবর্তন করা হয় নাই। বাট ত্রিভুজ সংখ্যাবাচক বহুব্রীহি হবে, এটাই বেস্ট অ্যান্সার। হ্যাঁ, যদি কোনো কারণে অপশনে সংখ্যাবাচক বহুব্রীহি না থাকে সেক্ষেত্রে আমরা দ্বিগু দাগাতে পারি, বাট সংখ্যাবাচক বহুব্রীহি হবে, এটাই বেস্ট অ্যান্সার। আচ্ছা এবার আসেন, এবার তেমাথার ব্যাপারটা বলি। দেখেন তেমাথা দ্বারা অ্যাকচুয়ালি বুঝাইতেছে কারে। এখন মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে তেমাথা দ্বারা আমরা এরকম চিন্তা করি যে এইটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, তিন রাস্তার যে মোড় সেটাকে আমরা বলি তেমাথা। এখন কাহিনীটা হচ্ছে ভাই, এইটা যদি তেমাথা হয় তাহলে এইটা কি বলেন তো? এটা কি? এটা কি চৌমাথা না? কিন্তু এটাকে কি আপনি চৌমাথা বলেন? এটাকে বলেন চৌরাস্তা। তো এটা যদি চৌরাস্তা হয় তাহলে এটাও কি লজিক্যালি তে রাস্তা হওয়ার কথা, তো এটাকে তে মাথা কেন বলতেছি? মানে আমার কথা হচ্ছে মাথা শব্দটা দ্বারা আমি কেন এই রাস্তাকেই বুঝাচ্ছি। এখন তে মাথা কারে বলে, এটা একটা ফ্যাক্ট। আপনি মানে বাসায় যদি সিনিয়র কেউ থাকে জিজ্ঞেস করে দেখেন যে কোন বিপদে পড়লে ভাইয়া বলছে তে মাথার কাছে যাইতে। তে মাথাকে, তে মাথা হচ্ছে, আমি বলি আপনারা ঠাকুমার ঝুলি কার্টুন দেখছেন না? ঠাকুমার ঝুলি কার্টুনে দেখবেন গোপাল যখন বিপদে পড়ে তখন গোপালের বউ বলে তুমি তে মাথার কাছে যাও, তখন গোপাল দেখে যে হাইটা 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 কি করতেছে, হাইটা 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 একটা বিশাল বটতলার নিচে গেছে, এবং ওই বটতলার নিচে এক তেমাথা বসে আছে, এই যে এরকম দুইটা হাঁটু দিয়া, আর দুইটা হাঁটুর মাঝখানে তার টাক মাথাটা চলে আসছে। অর্থাৎ এই যে দুইটা হাঁটু, এই যে একটা হাঁটু, এইটা একটা হাঁটু, আর এইটা একটা, এইটা হচ্ছে তেমাথা। অর্থাৎ দুই হাঁটু আর মাঝখানে টাক মাথা, এটাকে বলা হচ্ছে তেমাথা। তার মানে তেমাথা মানে কি? বয়সের ভারে জরাজীর্ণ কোনো ব্যক্তি, যিনি জীবন সম্পর্কে জেনেছেন বেশি, দেখেছেন বেশি, প্রবলেম সলভ করেছেন বেশি, প্রবলেমে পড়েছেন বেশি, এই কারণে কোনো বিপদে পড়লে তার কাছে যাইতে বলা হয়। কথা বুঝতে পারছেন? তাহলে তেমাথা দ্বারা অ্যাকচুয়ালি কিন্তু তিনটা মাথাকে বোঝাচ্ছে না, তেমাথা দ্বারা একজন বয়স্ক ব্যক্তিকে বোঝাচ্ছে। সেই লজিকে এটা কিন্তু আমার কি সংখ্যাবাচক বহুব্রীহি হওয়ার কথা, কারণ এখানে মাথা পাতা বাঁধানো নাই। বাট বাংলাদেশের স্টিল নাও এমন কোন বই নাই যে বইতে তেমাথাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়েছে। সব বইতে তেমাথাকে জাস্ট কি করা হয়েছে, এই যে এরকম, সব বইতে তেমাথাকে এরকম চিন্তা করা হয়েছে। তো সেই লজিকে তেমাথা ভাই দ্বিগু সমাস, দ্বিগু দাগানোই উত্তম। কারণ আমি তো আপনাকে খালি বললেই হবে না, আমার তো একটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্সটা যদি না থাকে তাহলে তো আর হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? রেফারেন্স যদি না থাকে তাহলে তো আর হবে না। তো এইটা হচ্ছে তেমাথা, এবং তেমাথা হচ্ছে কোন সমাস? দ্বিগু সমাস। পরীক্ষা আসলে দ্বিগুই দাগাবেন। কথা বুঝতে পারছেন? বাট আমার বিশ্বাস টুডে অর টুমোরো ত্রিভুজ যেমন পরিবর্তন হয়েছে তেমাথাও পরিবর্তন হবে, এটা আমার বিশ্বাস। হয়তো সেদিন আমি আপনাদেরকে পড়াবো না, হয়তো সেদিন আমি আপনাদের সাথে কানেকশনে থাকবো না, কানেক্টেড থাকবো না, বাট আপনাদের মনে পড়বে যে শাওন ভাই বলছিল এটা আরো আজ থেকে 5 বছর আগে, যে এটা সালা ত্রিভুজ হবে, ত্রিভুজের মতো এটাও সংখ্যাবাচক বহুব্রীহি হবে। বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। জি। হ্যাঁ, 990 টাকা আসছে। মানে এখন এই টাকাটা আপনি মানে কি করতে গেছিলেন এটা মানে বলেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমি কোন নাম্বারে টাকা পাঠাবো বলেন এখন? যে নাম্বারে গেছে ওই নাম্বারে টাকা পাঠাবো।
ওটা কি পার্সোনাল নাম্বার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এই যে আপনার সাথে কথা বলতেছি যে নাম্বার, এই নাম্বারই তো না? ঠিক আছে, ওকে। আপনি ক্লাস করতেছেন না, এটা আগে বলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। প্রিয়ার বিষয় স্টুডেন্ট, মানে ডিউ তুফান ব্যাচে ভর্তি হয়েছে, ক্লাস করে, কিন্তু সামনের বছরের ভার্সিটি ক্যান্ডিডেট, এখন সেকেন্ড ইয়ারে। তো ভুলে টাকা পাঠিয়ে দিছে আমার মোবাইল নাম্বারে। আমি একটু টাকাটা পাঠাই নি ওকে, দাঁড়াও। এরকম ভুলে কেউ যদি মনে করো 2, 4, 5 কোটি টাকা পাঠিয়ে দিত, তারপর আমি নাম্বার টাম্বার বন্ধ করে আমি সব বাদ দিয়ে দেশের বাইরে চলে যেতাম। কি 990 টাকা পাঠিয়েছে, এটা কিছু হইলো? তো 990 টাকা, এগুলো টাকা না রেখে এগুলো ফেরত দিয়ে দেওয়াই ভালো। সবসময় ইমানদার থাকবা, সৎ থাকবা। 990 টাকার ক্ষেত্রে সৎ থাকা খুব উচিত, ঠিক আছে? 2, 4, 5 কোটি টাকা হইলে একটা কথা কথা ছিল। 2, 4, 5 কোটি টাকা থাকলে তাহলে চিন্তা করতাম যে পাঠাবো কিনা। আপনি পাঠাইছেন কেন, ভুল করতেন কেন, আমার দোষ। ওকে, ইয়া আল্লাহ খোদা, আমার তো পাসওয়ার্ডই ভুলে গেছি গা। ও না, গেছে, হয়েছে, দাঁড়ান, টাকাটা পাঠাইনি ওরে। হ্যাঁ, নাম্বারটি সঠিক আছে, 990 টাকা। ওকে, এই যে দেখেন, এই যে 990 টাকা পাঠাইতে আমার এখন 5 টাকা চার্জ কাটবে। এই টাকা আমি কেন দিব? তুই বেটা ভুল করছস, দোষটা তোর। আমার হুদাই প্রথম কথা হলে কি, এই যে আমার টাইম খালি, এরপর আবার আমার 5টা টাকাও খাবি কেন? আমি 990 টাকা পাঠাবো না, 985 টাকা পাঠাবো। 985 টাকা। হম, হ্যাঁ, গুড, মোট 990 টাকা, গুড। কি জানি, উম, ঠিক আছে। ভুল করছো তুমি, এটাকে জরিমানা আমি দিব? ওকে, ফাইন। ভালো করে দেখতে হবে, 895 পাঠাইছি না 8095 পাঠাইছি? পরে দেখা যাবে আমার কথা আমার উপরে লেগে গেছে গা। না না, 985 পাঠাইছি, ঠিক আছে। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমরা পড়ছিলাম হচ্ছে এই যে তেমাথার ব্যাপারটা। তো তেমাথা, এটা আমার বিশ্বাস এখন দিগু হলেও টুডে টুমোরো এটা কখনো হয়তো পরিবর্তন হবে, বাট যতদিন পরিবর্তন না হয় ততদিন পর্যন্ত তেমাথাকে আপনারা দিগুই দাগাবেন, ঠিক আছে? ততদিন পর্যন্ত আহ আপনারা দিগুই দাগাবেন, ঠিক আছে? ওকে, ফাইন। এরপর আসেন, এরপর হচ্ছে চৌচালা। চৌচালার ব্যাপারটা কি দেখেন। চৌচালা, এখন চৌচালা দ্বারা কি বুঝায় অ্যাকচুয়ালি? চৌচালা দ্বারা কি বুঝায় আমি আপনাকে জাস্ট একটা ডেমো দেখাই। চৌচালা দ্বারা অ্যাকচুয়ালি বুঝায়টা কারে? চৌচালা হচ্ছে কাইন্ড অফ দিস, এরকম, কাইন্ড অফ দিস, এরকম চৌচালা। মনে করেন এই এই ওকে, ওকে, অনেকটা এরকম চৌচালা ঘরগুলো হচ্ছে গ্রামের বাড়ির যে দেখবেন বাসার যে মানে বার্ডস আই ভিউ থেকে যদি দেখেন, তাহলে কাইন্ড অফ এরকম, ঠিক আছে? এখানে বাড়ির এইটা হচ্ছে মেইন দরজা। এই দরজার থেকে বের হইলেই এই কিছুটা জায়গা হচ্ছে বারান্দার মতো, শহরে আমরা যেটাকে বারান্দা বলি, এটাকে ওরা বলে দাওয়া, ঠিক আছে? তো এই যে মনে করেন ঘরটা, তো এই ঘরটা আপনি যদি উপর থেকে বার্ডস আই ভিউ থেকে যদি দেখেন, তাহলে বার্ডস আই ভিউ থেকে যদি দেখেন ঘরটা, তাহলে এটা দেখবেন হচ্ছে অনেকটা এরকম। বার্ডস আই ভিউ থেকে দেখলে অনেকটা এরকম দেখাবে আপনাকে, অনেকটা এরকম দেখাবে। তো এইটা হচ্ছে মনে করেন এই পাশে স্লোপ ডাউন আছে, এইটা এই পাশে স্লোপ ডাউন আছে, এটা এই পাশে স্লোপ ডাউন আছে, আর এটা হচ্ছে এই পাশে স্লোপ ডাউন আছে, এটা হচ্ছে এই পাশে স্লোপ ডাউন আছে। এখন এই যে চৌচালার ব্যাপারটা, মানে চারদিকেই চাল আছে যে ঘরের, এটাকে বলে চৌচালা। মানে বাধ্যতামূলক না যে 4টা চাল থাকতে হবে, এটা আসলে 4টা চাল না, চারদিকে চাল আছে যেই ঘরের, সেটাকে বলা হচ্ছে, কথা কি বুঝতে পারছেন? চারদিকে চাল আছে ঘরের, যে ঘরের, সেইটাকে চৌচালা বলা হচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছি যে চৌচালা জিনিসটা কি। চৌচালা মানে কিন্তু চারটা চাল না, তাহলে চারদিকে চাল আছে যেই ঘরের, সেই ঘরটাকে বোঝাচ্ছে। এই জন্য এটা কি হবে, এটা হচ্ছে আহ অন্নপদ প্রধান। আর যেহেতু অন্নপদ প্রধান, সুতরাং এটা কি হবে, সুতরাং এটা হবে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে সংখ্যা বহু। ওকে ফাইন। এরপরে আছে দেখেন চৌরাস্তা। চৌরাস্তা তো খুব সহজ। চৌরাস্তা তো এই যে এটা চৌরাস্তা, তো এটা চার রাস্তার সমাহার, তার মানে এটা দ্বিগু সমাস। এটা খুবই সহজ। ওকে ফাইন। চৌবাচ্চা, এখন আসেন চৌবাচ্চা জিনিসটা কি। চৌবাচ্চা জিনিসটা আসলে এটা চারটা বাচ্চাকে বোঝাচ্ছে এরকম না। চৌবাচ্চা জিনিসটা আসলে চারটা বাচ্চাকে বোঝাচ্ছে ব্যাপারটা এরকম না। চৌবাচ্চা ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে দেখাই, কাইন্ড অফ দিস, এরকম অনেকটা, অনেকটা এরকম, আহ অনেকটা এরকম। ওকে, হ্যাঁ ওকে। হ্যাঁ, চৌবাচ্চার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আমি আপনাকে দেখাই, দেখলে জিনিসটা বুঝবেন। ধরেন আহ এই যে, ধরেন এখান থেকে হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং গুলাতে এটা বেশি রাখে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং গুলাতে এটা এটা বেশি থাকে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং গুলাতে এটা বেশি থাকে এরকম। তো এটার মধ্যে কি হয়, এটার মধ্যে চারটা দিক থেকে নল দিয়ে এসে পানি পড়ে, এটাকে বলা হচ্ছে চৌবাচ্চা। চারটা দিক থেকে নল দিয়ে এসে পানি পড়ে, এটাকে বলা হয় চৌবাচ্চা। এখন এটা এই যে ইট দিয়ে হাউস বানানো হয়, এই হাউসটাকে বলা হচ্ছে চৌবাচ্চা। আপনারা ছোটবেলা অঙ্ক করছেন না, একটা চৌবাচ্চা ভরতে এতক্ষণ সময় লাগে, নিচে একটা ফুটা করে দিলে কতক্ষণের মধ্যে পানি খালি হয়ে যায়। ঠিক আছে, তো এই যে চৌবাচ্চার যে ব্যাপারটা, এটা চৌবাচ্চা মানে কিন্তু চারটা বাচ্চা না। চৌবাচ্চা মানে কি, চৌবাচ্চা মানে হচ্ছে চারটা নল দিয়ে পানি এসে পড়ে যেখানে, সেটা। তার মানে এটা দ্বারা একটা পানি ধরার পাত্রকে বোঝাচ্ছে। বাচ্চা বোধের তো কোনো ফ্যাক্ট এখানে নাই, কথা বুঝতে পারছেন, এখানে বাচ্চা বোধের কোনো ফ্যাক্ট নাই। সেই কারণে এটাকে কি হবে, এটাকে আমরা বলবো হচ্ছে চৌবাচ্চা। এটাকে আমরা কি বলবো, চৌবাচ্চাকে আমরা বলবো হচ্ছে সংখ্যাবাচক, সরি চৌবাচ্চা, হ্যাঁ চৌবাচ্চাকে আমরা বলবো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যা বহু। এটাকে আমরা বলবো সংখ্যাবাচক বহুব্রী। এবার আসেন চৌকাঠ। আচ্ছা, চৌকাঠ জিনিসটা কি দেখেন, চৌকাঠ আমি আপনারা কেমনে দেখাবো, দেখেন চৌকাঠটা আমি আপনাদের ডিরেক্ট লাইভ দেখাই, ওয়েট। চৌকাঠ, চৌকাঠের ব্যাপারটা হচ্ছে, চৌকাঠের ব্যাপারটা হচ্ছে দেখেন, ওকে, চৌকাঠের ব্যাপারটা হচ্ছে এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওকে হ্যাঁ, এখন এই যে এটা আপনি দেখতেছেন, দরজার যে পাল্লাটা, এই যে দরজার পাল্লাটা, এই দরজার পাল্লাটা যেই জায়গায় এসে মানে লাগতেছে, এই যে এইটা এইটা এটাকে বলতেছি চৌকাঠ। এখন এটা কিন্তু মনে করেন এইটা একটা কাঠ, এই পাশে একটা কাঠ, আবার এই পাশে একটা কাঠ আছে। সো তার মানে তিনটা কাঠ, নিচে কিন্তু এটার কোনো কাঠ নাই। তাহলে এটার নাম কিন্তু হওয়া উচিত ছিল তিন কাঠ, তাই না? আচ্ছা, তার চেয়ে বড় জিনিস আরেকটা ব্যাপার দেখাই, তার চেয়ে আরেকটা ব্যাপার বুঝাই। দেখেন ব্যাপারটা হচ্ছে, ধরেন এইটা তো গেল মেইন দরজা। এখন দেখেন এই পাশে আমার একটা দরজা আছে, এটা হচ্ছে বারান্দার দরজা। তো বারান্দার যে দরজাটা, এখন এই বারান্দার দরজাটা খেয়াল করে দেখেন, বা আমাদের এখন বেশিরভাগ বাসাতেই আহ বারান্দার দরজা, বাথরুমের দরজা এবং রান্নাঘরের দরজা, এই রান্নাঘরের দরজাগুলোতে দেখা যায় আমরা উন্নত মানের প্লাস্টিকের দরজা ব্যবহার করি। সাধারণত কাঠের দরজা আমরা দেই না। এটা দেখতে কাঠের মতো হলো, এটা আসলে কাঠ না, এটা উন্নত মানের প্লাস্টিক। তো এই যে এটার যে মানে ইয়াটা, ফ্রেমটা, এটাও কিন্তু উন্নত মানের প্লাস্টিক। এটা কিন্তু উন্নত মানের, মানে এটার যে ফ্রেমটা, এই ফ্রেমটাও কিন্তু কি প্লাস্টিক। তো এটার নাম কি তাহলে আমি চৌ প্লাস্টিক বলবো? এটার নাম তো চৌ প্লাস্টিক না, এটার নাম কিন্তু চৌকাঠ। নাম চৌকাঠ। এখন এটা মানে লোহা দিয়া বললেও এটার নাম চৌ লোহা হবে না, নাম চৌকাঠই হবে। তার মানে এই যে ব্যাপারটা, যে ফ্রেমটা, এই ফ্রেমটার নাম হচ্ছে চৌকাঠ। চৌকাঠ মানে এইটা না যে চারটা কাঠকে বুঝাচ্ছে, ঠিক আছে, এরকম কিছু না। এই জন্য মানুষ দেখবেন যখন রাগ হয় তখন বলে যে তোরে যেতে আমার বাড়ির চৌকাঠে না দেখি। এর মানে কিন্তু এই না যে তোরে যেতে আমার বাড়ির চারি কাঠে না দেখি, এর মানে হচ্ছে তোরে যেতে আমার বাড়ির সীমানায় না দেখি। নর্মালি চৌকাঠ দ্বারা বোঝানো হচ্ছে বাড়ির সীমানাকে। কথা কি বুঝতে পারছেন? চৌকাঠ দ্বারা কি বোঝানো হচ্ছে, বাড়ির সীমানা বোঝানো হচ্ছে। ওকে ফাইন, আমরা আবার বোর্ডের দিকে ফিরে যাই, আমরা আবার বোর্ডের দিকে ফিরে যাই। আচ্ছা, তাহলে চৌকাঠের ব্যাপারটা কি, এটা আমরা ক্লিয়ার হয়েছি।
আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। চৌকাট জিনিসটা কি? চৌকাট তার মানে অন্য পদ কে বুঝাচ্ছে। তো যেহেতু অন্য পদ বুঝাচ্ছে তার মানে কি হবে? এটাও সংখ্যাবাচক বহুব্রীহি, এটাও সংখ্যাবাচক বহুব্রীহি। এবার আসেন ষড়ঋতু। ষড়ঋতুর ব্যাপারটা কি খেয়াল করেন। ষড়ঋতু দ্বারা আসলে 6টা ঋতুকে বোঝানো হচ্ছে। ষড়ঋতু দ্বারা তার 7টা ঋতু বোঝে না, 6টা ঋতুকে বোঝানো হচ্ছে। যেহেতু 6টা ঋতুকে বোঝানো হচ্ছে তার মানে অন্য পদ প্রধান, আর অন্য পদ যেহেতু সরি পরপদ প্রধান, যেহেতু পরপদ প্রধান সুতরাং দ্বিগু সমাস, সুতরাং দ্বিগু। আচ্ছা, এরপর দেখেন সপ্তাহ। সপ্তাহের ব্যাপারটা কি? সপ্তাহ মানে অহ মানে দিন, তো সপ্তাহ মানে 7 দিন। তো 7 দিনের সমাহার, তার মানে এটা 7 দিনকে 7 দিনই বোঝানো হচ্ছে, তার মানে এটা দ্বিগু সমাস। এটা দ্বিগু সমাস, ঠিক আছে, এটাও দ্বিগু। ওকে ফাইন। এরপর হচ্ছে সপ্তর্ষি। সপ্তর্ষি দ্বারা 7জন ঋষিকে বোঝানো হচ্ছে, তার মানে এটাও 7জন ঋষি, যেহেতু এটাও দ্বিগু সমাস, ঠিক আছে। সপ্তর্ষি এটাও দ্বিগু। ওকে ফাইন, এটাও হচ্ছে দ্বিগু। এরপরে দেখেন, এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে অষ্টধাতু। আচ্ছা, অষ্টধাতু মানে পৃথিবীতে মহামূল্যবান 8টা ধাতু আছে, সেই 8টা ধাতুর কথা বোঝানো হচ্ছে। সো এটা হচ্ছে অষ্টধাতু, এটা হচ্ছে অষ্টধাতুর সমাহার, দ্বিগু সমাস, দ্বিগু। এরপরে দেখেন নবরত্ন। নবরত্ন দ্বারা কিন্তু অনেকে আমরা একটা মিসকনসেপ্ট পালন করি নবরত্ন সম্পর্কে। আমরা অনেকে মনে করি যে সম্রাট আকবরের যে 9জন সভাসদ ছিল তাকে বলা হতো নবরত্ন। হ্যাঁ, ঠিক আছে, এটা ভুল না, কিন্তু এখানে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে। সম্রাট আকবরের যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ড থেকে আরো 300-400 বছর আগেও সম্রাট বিক্রমাদিত্য বলতে একজন রাজা ছিলেন, এবং তারও কিন্তু এই যে সভার 9জন সভাসদ ছিলেন যাকে নবরত্ন বলা হতো। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, সম্রাট বিক্রমাদিত্যের টাইম পিরিয়ডের সাথে সম্রাট আকবরের টাইম পিরিয়ডের 300-400 বছরের একটা ডিফারেন্স, তারপরও দুইজনেরই মধ্যেই মানে 9জনই সভাসদ, কেন এটা 10 জন হইলো না কেন, বা 8 জন কেন হইলো না, কেন নবরত্ন হইলো, দশরত্ন কেন হইলো না? এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে। তার মানে এখানে আসলে নবরত্ন দ্বারা 9টা রত্নকে বোঝানো হচ্ছে, সম্রাট আকবরের বা বিক্রমাদিত্যের 9জন সভাসদকে বোঝানো হচ্ছে না। পৃথিবীতে মহামূল্যবান 9টা রত্ন আছে, যেমন মনে করেন যে সোনা, যেটাকে আমরা স্বর্ণ বলি, সোনা। দেন হচ্ছে রৌপ্য, ঠিক আছে, রৌপ্য। দেন হচ্ছে মনে করেন তাম্র, ঠিক আছে, মানে তামা যেটাকে আমরা বলি। দেন হচ্ছে ব্রোঞ্জ, ঠিক আছে, যেটাকে আমরা ব্রোঞ্জ বলি, ব্রোঞ্জ। দেন হচ্ছে প্লাটিনাম, ঠিক আছে, প্লাটিনাম যেটাকে বলি, যেটা ডায়মন্ডের চেয়েও বেশি দামি, প্লাটিনাম। দেন হচ্ছে মনে করেন হীরক, মানে যেটাকে আমরা ডায়মন্ড বলি, হীরক। দেন হচ্ছে চুন্নি, চুন্নি হচ্ছে একদম সবুজ রঙের, ঠিক আছে, সবুজ রঙের। আর হচ্ছে আরেকটা হচ্ছে পান্না, লাল রঙের, ঠিক আছে, লাল রঙের, ঠিক আছে, চুন্নি। তারপর হচ্ছে পান্না, ওকে, চুন্নি, পান্না। তারপর হচ্ছে মরকুত, মরকুত নামে একটা পাথর আছে, মরকুত, নীল রঙের, ঠিক আছে, মরকুত। তো এই যে এরকম মনে করেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা পাথরের নাম বলেছি। এগুলো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নবরত্ন। 9টা মহামূল্যবান রত্ন আছে, এগুলোর আরো ভ্যারাইটিস নাম আছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বাট মানে এই নামগুলোতেও তাকে ডাকা হয় আর কি, সহজ কথা। তো ব্যাপারটা হচ্ছে সরি, ওকে ফাইন। তো ব্যাপারটা হচ্ছে এদের যে নামগুলো আছে, এই নামগুলো দ্বারা ডাকা হয় বিধায় এটা নবরত্ন দ্বারা আসলে পৃথিবীতে 9টা মহামূল্যবান রত্ন আছে। এই 9টা মহামূল্যবান রত্নের উপর বেস করেই সম্রাট আকবর বা বিক্রমাদিত্যের সভার 9জনকে নবরত্ন বলা হতো। এই কারণে রত্ন পদের প্রাধান্য আছে, আর যেহেতু আছে সুতরাং এটা দ্বিগু সমাস। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। তো নবরত্ন জিনিসটা কি, এটা আমরা বুঝতে পেরেছি। স্যার সমাহার তো তখন হবে 4 রাস্তা 4 রাস্তা সমান নাকি? হ্যাঁ, বললামই তো। আচ্ছা, ওকে ফাইন। এরপর আসেন, এরপরে কি? আমাদের এখানে তো চৌকাঠ বলতে দরজার চারপাশের কাঠের ফ্রেমকে বলে, তো সেটাই তো বলতেছি। আমি কি অন্য কিছু বলছি? দরজার চারপাশের কাঠের ফ্রেমকেই তো আমিও তো সেটাই বলছি। আচ্ছা, বিকাশে প্রিয় নাম্বারে অ্যাড করে টাকা পাঠাবেন, টাকা কাটবে না। ওই বেটা, আমার সময়ের একটা মূল্য আছে না, আমি এখন ক্লাস নিতেছি, আমি এখন ওই নাম্বারে আবার প্রিয় নাম্বারে অ্যাড করব, তারপরে আবার ইয়ে করব। আর দ্বিতীয় কথা, আমার তো 5টা প্রিয় নাম্বার অ্যাড করাই আছে আগের থেকেই। তাহলে আমি এখন এই 5টা প্রিয় নাম্বার থেকে আমি এখন কেন আমার তার সমস্যার জন্য আমি কেন আমার একটা প্রিয় নাম্বারকে কাইটা দিব, কাইটা তারপর তারে আবার অ্যাড করব, তারপর তারে আবার বাদ দিয়ে আমার ওই প্রিয় নাম্বারকে আবার অ্যাড করতে হবে? এত ঝামেলা আমি কেন যাবো? সিম্পল বিষয়, অত সময় নাই। ওকে ফাইন। তাহলে এবার আসো আমরা পড়ায় যাই। হুম, তাহলে আচ্ছা, তাহলে দশভুজা, এখন আসো দশভুজা। ভুজ মানে কি ভাই? ভুজ মানে হচ্ছে বাহু। ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে বাহু, তার মানে যার 10টা বাহু সেটা হচ্ছে দশভুজা।
দশটা বাহু আছে। এখন মনে করেন 5 জন ফ্রেন্ডের 10টা বাহু আছে, মানে হাত আছে, এটা কি দশভুজা? না। দশভুজা দ্বারা বোঝানো হচ্ছে কাকে? দেবী দুর্গাকে। দেবী দুর্গাকে বোঝানো হচ্ছে। তো তার মানে অন্নপদ প্রধান, তো যেহেতু অন্নপদ প্রধান সুতরাং কি হবে? সুতরাং হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, সুতরাং সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে ফাইন, সংখ্যা বহুব্রীহি। এবার দেখেন শতাব্দী, অব্দ মানে বছর, তো শতাব্দী মানে 100 বছর, এবং 100 বছরকে শতাব্দী বলে, তার মানে ঠিক আছে এটা। ওকে ফাইন, তার মানে এটা দ্বিগু সমাস। ওকে ফাইন, এটা দ্বিগু সমাস। এরপর দেখেন দশানন। আনন মানে কি বলুন তো? মাথা। তাহলে মানে 10টা মাথা, তো 10টা মাথা আছে কার? রাবণের। ঠিক আছে, 10 জন ফ্রেন্ড একত্র হইলে তারা কিন্তু দশানন বলেন না। দশানন বলতে বোঝানো হয় কাকে? রাবণকে, তার মানে অন্নপদ প্রধান। এরপর দেখেন 10 গজি। 10 গজি দ্বারা কারে বোঝায়? আপনি 10 গজি জিনিসটা ভালো করে বুঝেন। ধরেন এটা মাপছি, এটা লম্বায় হচ্ছে ধরেন 10 গজি, এটা নাম কি 10 গজি? না। 10 গজি কারে বোঝায় আমি বলি। আপনারা ওই যে আহ আপনারা হচ্ছে ইয়া করেন না, ওই কখনো রাজমিস্ত্রিকে যদি কখনো দেওয়ালের পাশে মানে প্লাস্টার করার পরে যদি কখনো দেখেন যে প্লাস্টার সমান হয়েছে কিনা, এটা মাপতে দেখেন, তখন দেখবেন একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা দিয়ে তারা মাপে। যন্ত্রটা অ্যানালগ একটা যন্ত্র, একটা কাঠের টুকরা, কাঠের টুকরাটা দিয়ে কি করে, এই যে কাঠের টুকরাটা, এই কাঠের টুকরার মাঝখানে এখানে একটা ফুটা থাকে, এই ফুটা দিয়ে হচ্ছে একটা নিচে দড়ি নেওয়া যায় এরকম, এবং দড়ির নিচে একটা লাটিমের মতো মানে লোহার পিতলের একটা ইয়া থাকে ভারী, তো এটা হচ্ছে সোজা নেমে যায়। তো ওইটা দিয়ে দেওয়ালের সাথে ইয়া করে মাপ দিয়ে দেখে যে এটা কি আমার জিনিসটা সোজা হয়েছে না বাঁকা হয়েছে, প্লাস্টার কি আমার একটু বাঁকা হয়েছে না সোজা হয়েছে, এই এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে মাপ দিয়ে দেখে। কথা বুঝতে পারছেন? এটাই আর কি। তো এইটার নাম হচ্ছে 10 গজি। এখন এটা কিন্তু লম্বায় 10 গজ হইতে পারে, 20 গজ হইতে পারে, 50 গজ হইতে পারে। ঠিক আছে, এটার নাম 10 গজি। তো এখন এটা যে লম্বায় 10 গজ পরিমাণে হইতে হবে এটা বাধ্যতামূলক না। তো যেহেতু অন্নপদ প্রধান, তো যেহেতু অন্নপদ প্রধান, সুতরাং এটা কি বোঝাবে? এটা অবশ্যই সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে, আর এই যে রাবণ, এটাও সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। 12 হাতি, 12 হাতি জিনিসটা কি বলেন তো? 12 হাতি দ্বারা বোঝাচ্ছে মানে আলটিমেটলি লম্বায় 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত করে 12টা হাত পরিমাণ যে কোনো কিছু লম্বা। এখন মনে করেন আমার এই দেওয়ালটা 12 হাত লম্বা, তাহলে এটা নাম কি 12 হাতি? ডেফিনেটলি না। আমার এই বোর্ডটা মনে করেন 12 হাত লম্বা, তাহলে এটা নাম কি 12 হাতি? ডেফিনেটলি না। 12 হাতি দ্বারা কারে বোঝায়? 12 হাতি দ্বারা বোঝায় একটা শাড়িকে। 12 হাতি দ্বারা কি বোঝায়? শাড়ি। এখন এটা আবার অনেকে বলতে পারেন স্যার এটা কি লম্বা হইতে পারে না? হ্যাঁ পারে। এটা হাতের উপর ডিপেন্ড করে। আপনার হাত যদি বড় হয় তাহলে 12 হাতের শাড়ি স্ট্যান্ডার্ড মাপ যেটা, আপনার হাত বড় হইলে ওটা মাপতে গেলে হবে 11.5 হাত বা 11 হাত। আর আপনার হাত যদি একটু ছোট হয় তাহলে দেখা যাবে যে ওটা মাপতে গেলে হবে 12 হাতের শাড়ি হবে 13 হাত। আমার কথা বুঝতে পারছেন? এখন এইটা আসলে মানে ওটার নাম হয়ে গেছে 12 হাতি। ব্যাপারটা হচ্ছে এরকম যে স্ট্যান্ডার্ড মাপ 12 হাত। স্ট্যান্ডার্ড মাপটা কি? স্ট্যান্ডার্ড হাতের মাপের 12 হাত, এটা হচ্ছে মানে ব্যাপার। ঠিক আছে, এখন এখানে একটা কাহিনী আছে। 12 হাতি দ্বারা তার মানে কি বোঝায়? শাড়ি বোঝায়। তো যেহেতু শাড়ি বোঝায় তার মানে এটা কি হবে? এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এখন একটু একটা বিষয় বলেন তো, শাড়ি সর্বোচ্চ যদি 12 হাত হয় তাহলে লুঙ্গি সর্বোচ্চ কয় হাত হবে? বলেন, ইন্টারেস্টিং একটা প্রশ্ন। শাড়ি সর্বোচ্চ 12 হাত, তাহলে লুঙ্গি সর্বোচ্চ কয় হাত হবে? লুঙ্গি হবে সর্বোচ্চ 6 হাত। বলেন কেন? এটা সাইন্টিফিক্যালি একটা প্রুফ আছে, সাইন্টিফিক্যালি এটা একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে শাড়ি পরে পুরো শরীরে আর লুঙ্গি পরে অর্ধেক শরীরে। সিম্পল বিষয়, মানে এটা তো একটা সিম্পল বিষয়। শাড়ি পরে কি পুরো শরীরে, আর লুঙ্গি পরে কি অর্ধেক শরীরে। সো শাড়ি 12 হাত আর ওই লুঙ্গি 6 হাত। লুঙ্গি বাংলাদেশের প্রেক্ষাপটে যত বড় মানুষই হোক না কেন, লুঙ্গি কিন্তু 7 হাত কখনো হয় না বা 8 হাত হয় না। কেন হয় না ব্যাপারটা খেয়াল করেন। আমি তো এখন লুঙ্গি পরা, কিন্তু লুঙ্গি পরে তো তোদেরকে দেখাতে পারুম না। ওকে ফাইন, ব্যাপারটা হচ্ছে ধর লুঙ্গি মনে কর যে লুঙ্গি খুইলা যদি সরি লুঙ্গি খুইলা না, লুঙ্গি পইরা মানে লুঙ্গি পরা অবস্থায় মানে বাঁধন খুলে আর কি যদি তোমাদেরকে দেখানো হয়, ব্যাপারটা দেখবো যে হাত এই পাশে লুঙ্গির 1 হাত ধরছে, আরেকটা এই পাশে যদি ধরে তাহলে এটা সর্বোচ্চ 6 হাত হবে, এর বেশি হবে না। 6 হাতের বেশি হবে না। কেন হবে না? কারণ ধরো কোনো কারণে আল্লাহ মাফ করুক, ধরো লুঙ্গিটা 7 হাত, তাহলে তো আলটিমেটলি মনে করো এই হাত ধইরা এই পাশেরটা আর হাতে পাবে না। তখন কি করতে হবে? তখন এই হাতেরটা মনে করো এভাবে লাফ দিয়ে ধরতে হবে। ঠিক আছে, অথবা এই হাতেরটা যদি ধরে তাহলে এই পাশেরটা লাফ দিয়ে ধরতে হবে। তো এর মধ্যে মনে করো যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই কারণে লুঙ্গি কখনো 7 হাত হয় না, এটা 6 হাত। 5 হাত হয়, 4 হাত হয়, বাট হাইয়েস্ট হচ্ছে 6 হাত। কথা বুঝতে পারছো? এটা হাইয়েস্ট হচ্ছে 6 হাত। ওকে ফাইন, তাইলে সেতার হচ্ছে কি, ও আচ্ছা লুঙ্গি তাহলে কি লুঙ্গি হচ্ছে 6 হাত হয়, বুঝতে পারছো? এবার আসলে সেতার, সেতার কি? সেতার তো বুঝোই, সে মানে 3 আর তার তো তার। এখন সেতার মানে কি? তার মানে এই দেওয়াল থেকে এই দেওয়াল আমি 3টা তার টানেছি, এটা নাম কি সেতার হবে?
না, সেতার দ্বারা কারে বোঝায়? সেতার দ্বারা বোঝায় একটা বাদ্যযন্ত্রকে। তার মানে অন্যপদ প্রধান। তো যেহেতু অন্যপদ প্রধান তার মানে কি? তার মানে দ্বিগু সমাস। দ্বিগু সমাস। কনসেপ্ট ক্লিয়ার? এই কি বললাম ধুর। যেহেতু অন্যপদ প্রধান তার মানে কি? তার মানে সংখ্যাবাচক বহুব্রীহি। তার মানে সংখ্যাবাচক বহুব্রীহি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন স্যার আমার যদি এগুলো ব্যাস বাক্য আসে, ভেরি সিম্পল। তোমার যদি ব্যাস বাক্য আসে তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কি করবা? তুমি জানো যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে বসে আছে যার, আর দ্বিগু সমাসের ব্যাস বাক্যে বসে সমাহার। তার মানে তুমি খেলে এই যে দেখো দুই, আগে দেখবো সমাস কোনটা। দ্বিগু তার মানে দুই তলের সমাহার। সংখ্যাবাচক বহুব্রীহি তার মানে দুই নল আছে যার। তিন পা তেপায়া সংকোচক বহুব্রীহি তার মানে তিন পা আছে যার। তে মাথা দ্বিগু তার মানে তিন মাথার সমাহার। মানে ব্যাস বাক্য তুমি করবা কিসের উপর ডিপেন্ড করে? সমাজটা কি তার উপর ডিপেন্ড করে। যদি ব্যাস বাক্য যদি সমাহার, যদি দ্বিগু সমাস হয় তাহলে সমাহার বসে দিবা, যদি সংকোচক বহুব্রীহি হয় তাহলে আছে যার বসে দিবা। শেষ, কাহিনী খালাস। বলো বুঝছো না বুঝো নাই? বলেন বুঝছেন না বুঝেন নাই? একজন লিখছে লুঙ্গি পরার মজাই আলাদা। তরে এই যে জানুয়ারিতে মনে কর প্রচন্ড ঠান্ডা শীত, শীতের মধ্যে মনে কর যে লুঙ্গিটা খালি পরায়া, আর কিচ্ছু না, খালি লুঙ্গিটা পরায়া তরে উচিত মনে কর রাত 2টার সময় বাইরের দরজার মধ্যে বাইর করে দাঁড়া করে রাখা, বেশি না 1 ঘন্টা। এরপরে মনে কর যে তোর লুঙ্গি পরার কারণে দেখবি যে তুই আসস কিন্তু সে নাই। লুঙ্গি পরার মজা আলাদা, লুঙ্গি পরার মজা আলাদা গরমকালে, বেটা লুঙ্গি পরার মজা কি সবকালে? ওকে, যাই হোক, বাদ দিই, ওদিকে আর না যাই, ঠিক আছে। তাহলে আমাদের আলোচনা এই পর্যন্ত ক্লিয়ার। আমরা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি দ্বিগু সমাস শেষ করলাম, এর সাথে সাথে আমাদের বহুব্রীহি সমাসের যা কিছু ছিল সবকিছু শেষ, ঠিক আছে। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস শেষ করলাম, এর সাথে সাথে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি দ্বিগু শেষ। বাকি আছে একটা সমাস, নিত্য সমাস। এটা একটু নিজেরা পড়েন, খুবই সিম্পল, একদম ছোট্ট, একদমই ছোট আছে না, তারপর আমি দেখাই দিই। আমার আবার 7টায় আরেকটা ক্লাস ছিল, 7:15 বাজে গেছে। ওকে, দেখেন নিত্য সমাস। নিত্য সমাসের ব্যাপারটা কি? নিত্য সমাস হচ্ছে 3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কাল সাপের কবলে পড়লাম না, আমরা 92 জন কাল সাপের কবলে পড়লাম। আমরা 92 জন, আমরা 92 জন, 92 জন, আমরা 92 জন কাল সাপের কবলে পড়লাম। আমরা 92 জন কাল সাপের কবলে পড়লাম। আমরা 92 জন কাল সাপের কবলে পড়লাম। এই যে একটা বাক্য বললাম যে আমরা 92 জন কাল সাপের কবলে পড়লাম, এখানে কি হয়েছে? আমরা একটা সমাস, 92 একটা সমাস, কাল সাপ একটা সমাস, এই 3টা হচ্ছে নিত্য সমাস। আর আরেকটা টেকনিক হচ্ছে শব্দের সাথে যদি অন্তর থাকে, দ্যাটস ইট, এটা নিত্য সমাস, শেষ। অন্তর থাকলে নিত্য সমাস। যেমন যেমন গ্রহান্তর, গ্রামান্তর, তারপর হচ্ছে নামান্তর, রূপান্তর, ভাবান্তর, যুগান্তর, কালান্তর, মানে অন্তর থাকলে নিত্য সমাস। খালি একটা ব্যতিক্রম আছে, একটা আছে আবার ব্যতিক্রম, ঠিক আছে। একটা আছে আবার কি? একটা আছে ব্যতিক্রম, এবং সেটা হচ্ছে তেপান্তর। তেপান্তর হচ্ছে 3 প্রান্তের সমাহার। তেপান্তর কি? এটা হচ্ছে 3 প্রান্তের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস, এটা আলাদা, ঠিক আছে। আর তারপর হচ্ছে 3 নম্বর যে টেকনিক, 3 নম্বর টেকনিকটা হচ্ছে শব্দের সাথে যদি মাত্র থাকে, মাত্র থাকলেই নিত্য সমাস, ঠিক আছে। মাত্র থাকলেই নিত্য সমাস, মাত্র থাকলেই নিত্য, মাত্র থাকলে নিত্য, অন্তর থাকলেও নিত্য। যেমন দেখো, দর্শন মাত্র, এই মাত্র, যাওয়া মাত্র, আসা মাত্র, কেবল মাত্র, নাম মাত্র, যাওয়া মাত্র, দেখা মাত্র, ঘুম মাত্র, মানে মাত্র থাকলে নিত্য সমাস। তবে এইখানেও একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে, এইখানেও একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অতিমাত্র। এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে অতিমাত্র। এবং এটা ব্যতিক্রম কেন? কারণ খেয়াল করো, অতি একটা আহ উপসর্গ, এবং উপসর্গ যে সমাসে শুরু হলে সেটা কি হয়? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, মাত্রাকে অতিক্রান্ত না করে, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে, অব্যয়ীভাব সমাস। আর আরেকটা জায়গায় তোমার একটু কনফিউশন লাগতে পারে, সেটা হচ্ছে ভাই আমরা, এটা তো আমরা একশেষ দ্বন্দ্ব সমাসের মধ্যেও পড়ছি, তাহলে আমরা এখন এটা কি দাগাবো পরীক্ষা আসলে? ধরেন পরীক্ষা আসছে আমরা কোন সমাস, জাস্ট আমরা কোন সমাস, তাহলে দাগাবেন হচ্ছে নিত্য সমাস। আমরা কোন সমাস আসছে, তাহলে দাগাবেন হচ্ছে নিত্য সমাস। যদি অপশনে নিত্য না থাকে তাইলে একশেষ দ্বন্দ্ব সমাস, তাইলে একশেষ দ্বন্দ্ব সমাস। আর যদি দুটি থাকে তাহলে নিত্য সমাস দাগানোটা হচ্ছে উত্তম। কথা কি বুঝতে পারছেন? যদি দুটি থাকে তাহলে নিত্য সমাস দাগানো উত্তম। আর যদি বেশ বাক্য দিয়ে দেয় তাহলে তখন দেখবেন আমি কোথায় আছে। যখন একশেষ দ্বন্দ্ব হবে, এইখানে কিন্তু একশেষ দ্বন্দ্বের পরপদের প্রাধান্যটা বেশি, অর্থাৎ এটার বেশ বাক্যটা হচ্ছে সে, তুমি ও আমি, মনে আছে? সে, তুমি ও আমি, এটা হচ্ছে পরপদের প্রাধান্য
বেশি। আর নিত্য সমাস যেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি তুমিও সে, এটা হচ্ছে আমি তুমিও সে। ঠিক আছে, যদি ব্যাস বাক্য দিয়ে দেয় যে আমি তুমিও সে, এটা কোন সমাস, তাহলে তার কোনো কথাই নাই, এখানে আমি প্রথমে আছে, সো নিত্য সমাস দাগাবেন। ব্যাস বাক্য দিয়ে যদি দেয়, আর ব্যাস বাক্য না দিলে শুধু যদি বলে আমরা কোন সমাস, বেস্ট আনসার নিত্য, নিত্য না থাকলে সে দ্বন্দ্ব। আর যদি যে কোনো একটাই থাকে তাহলে তার কোনো কথা নেই, যেটা থাকবে সেটাই দাগাবেন। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন, আর কোনো কোশ্চেন নাই। তারপর যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে হচ্ছে আপনারা ইনবক্সে জানায়েন বা নেক্সট ক্লাসে বললেন। আজকের মতো ইতি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। থ্যাংক ইউ, আমার একটা ক্লাস আছে রে ভাই। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া, বাই, আসসালামু আলাইকুম। ও